হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনে। সুন্দরবনের যে গ্রামটিতে এখন আমার অবস্থান, সেই গ্রামটির নাম কালীতলা। এই কালীতলা যে ভিলেজটি, এর থেকে ঠিক 2 কিলোমিটার দূরে গেলেই কিন্তু সুন্দরবনের রিজার্ভড ফরেস্ট শুরু হয়। এবং বলে দিই এই কালীতলার অবস্থানের ব্যাপারে, কালীতলার ঠিক পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে কালিন্দী নদী এবং দক্ষিণার্ধে বয়ে চলেছে হচ্ছে রায়মঙ্গল নদী। আমরা এবার এই কালীতলায় যে রিসর্টটিতে এসে উঠেছি, সেই রিসর্টটির নাম হচ্ছে সুন্দরবনের রূপকথা। একেবারেই নবনির্মিত একটি রিসর্ট এবং এখানে আছে এরকম সুন্দর লাক্সারি কটেজ, দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভবিষ্যতের দিনে আপনারাও যারা উত্তর 24 পরগনা ভিত্তিক সুন্দরবন ভ্রমণ করবেন ভাবছেন, তাদের ঠিক কি কি দেখবার আছে। এই সুন্দরবনের রূপকথায় থাকা খাওয়া নিয়ে একজন বড় মানুষের কত খরচ পড়তে পারে, এখানে যারা জঙ্গল সাফারি করবেন কোন কোন পয়েন্টসে নিয়ে যায়, এবং আরো নানা এরকম তথ্য হাজির করব আজকের এই ব্লগটিতে। এটুকু বলতেই পারি, আপনাদের চেনা সুন্দরবন ভ্রমণের যে ছক, তার ছক ভাঙার চেষ্টা থাকবে আজকের ব্লগে। ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সবাই মিলে এই সুন্দরবনের রূপকথাকে এক্সপ্লোর করা যাক। ফুল ভাঙে ফুল করে নদীর খেলা। সকাল বেলা আর অবশেষে কলকাতায় ঠান্ডা পড়েছে। ওই 17-18 ডিগ্রি স্পেল শেষ করে এইবার কিন্তু টেম্পারেচার 10-এর কাছাকাছি ঘোরাঘুরি করছে। আজকে সকালে বেশ ঠান্ডা, এখনো যখন কথা বলছি ঘড়ি বলছে টেম্পারেচার 13 ডিগ্রি বাইরে। ঘড়িতে বাজে সকাল 6:30 আর আমরা এখন এসে উপস্থিত হয়েছি বিরাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের যে ট্রেনটিতে যাওয়া, সেটা বিরাটিতে টাইম হচ্ছে 6:35। শিয়ালদা থেকে এই ট্রেনটা ছেড়ে আসে সকাল 6:12 নাগাদ। যদিও ট্রেনের আসার সময় পেরিয়ে গেছে, তবে বলে রাখি 6:35-এর এই যে ট্রেনটি বিরাটি থেকে আমরা উঠবো আর কি, হাসনাবাদে প্রজেক্টের টাইম পৌঁছানোর 8:18। ওই কম বেশি 2 ঘন্টা, এমনি কোনো অসুবিধা নেই এই লোকাল ট্রেন জার্নিটার। বাট দি অনলি প্রবলেম ইস যে বাথরুম তো নেই, যারা ডায়াবেটিক তাদের একটু সমস্যা হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের আজকের গন্তব্য হচ্ছে হাসনাবাদ, সেজন্যই হাসনাবাদ লোকালে ওঠা। তবে আপনারা ভাবছেন এই হাসনাবাদ লোকাল, বিরাটি স্টেশন, এগুলোর সঙ্গে আবার সুন্দরবন ভ্রমণের কি সম্পর্ক? একটু একটু করে বলি। আমাদের এই যে ভ্রমণ, তা শুরুতেই যেরকম বলেছিলাম একদম চেনা ছকের বাইরে। আপনারা সাধারণত যারা এর আগে হয়তো সুন্দরবন গেছেন, শিয়ালদার দক্ষিণ শাখা ট্রেন ধরে ক্যানিংয়ে পৌঁছই আমরা, সেখান থেকে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলা এবং তারপর যাত্রা শুরু করা কোনো লঞ্চ ঘাট হয়ে। তবে আজকের এই গোটা যে যাত্রাপথ, তার গোটাটাই কিন্তু উত্তর 24 পরগনা হয়ে আমাদের যে ডেস্টিনেশন, সেটায় আমরা পৌঁছবো হাসনাবাদ স্টেশন থেকে। হাসনাবাদ স্টেশন থেকে 2টো অটো চেঞ্জ করে আমাদের যে রিসর্ট, সেখানে পৌঁছতে হবে। তবে সেখানে পৌঁছানোর আগে কিছু অপূর্ব দৃশ্য দেখলাম ট্রেনে বসেই। ঘড়িতে বাজে 8:25 আর প্রায় 2 ঘন্টা ট্রেন যাত্রা কমপ্লিট করে আমরা পৌঁছলাম হাসনাবাদ স্টেশনে। আচ্ছা, এইটা হচ্ছে হাসনাবাদ স্টেশনের বাইরের ব্যবস্থাপনা। এখন আমি প্রথম এলাম হাসনাবাদে, টাকিতে এর আগে অনেকবার এসেছি। আমাদের যে রিসোর্টটায় আমরা যাচ্ছি সেটা ঠিক এই স্টেশন থেকে 50 কিলোমিটার দূরে। ভেঙে ভেঙে যেতে হবে, এখানে তো আর বাইরে রিজার্ভ ট্যাক্সি বা 4 চাকা গাড়ি সেরকম কিছু নেই। এই যে আমরা যাচ্ছি, আমি প্রথমে পাবলিক ট্রান্সপোর্টটাই দেখাচ্ছি, তবে রিসোর্টকে বলে দিলে কিন্তু ওনারা গাড়ির ব্যবস্থা আগে থেকে জানাতে হবে, সেক্ষেত্রে করে দিতে পারে। তবে আমরা কিন্তু একদম একজন সাধারণ মানুষ যেভাবে পাবলিক ট্রান্সপোর্টে ভেঙে ভেঙে যাবে সেভাবেই যাব। এই স্টেশনে নামলাম, স্টেশনের বাইরে
টোটোগুলো ছাড়ে, এই টোটোগুলো করে আপনাদের সামান্য একটু এগিয়ে যেতে হবে হচ্ছে অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডের দিকে, কারণ অটো বা বড় গাড়ি কিন্তু একদম স্টেশন চত্বরে থাকে না। তো আমরাও সেদিকে যাচ্ছি। স্টেশন থেকেই মেন রোডটা পায়ে হেঁটেও চলে আসা যায়। আমাদের সাথে একটু লাগেজ টাগেজ আছে বলে টোটো নিলাম, হয়তো 5-10 টাকা করে টোটো ভাড়া নেবে আর এমন কিছুই দূরত্ব নয়, একদম সোজা। কিন্তু মানে আপনারা হেঁটেও বেরিয়ে আসতে পারেন এই মেন রোড থেকে, আবার সমস্ত গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে প্রায় প্রতি 1 ঘন্টা অন্তর হাসনাবাদগামী ট্রেন পেয়ে যাবেন। হাসনাবাদ স্টেশনে নেমে বেরিয়ে এসে অটো তো পাবেন, বাট এই অটো কোন রুট ধরে যায় সেটা চলুন ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিই। রিসোর্ট অবধি পৌঁছানোর জন্য হাসনাবাদ স্টেশন থেকে বেরিয়ে আপনাদের হিঙ্গলগঞ্জ হয়ে লেবুখালীর একটি অটো ধরে নিতে হবে। লেবুখালীতে পৌঁছে সেখানে ভেসেলের ব্যবস্থা আছে। যারা 4 চাকা নিয়ে আসছেন কলকাতার দিক থেকে, তারা সেখানে ভেসেলে নিজেদের গাড়ি, বাইক, এমনকি বড় বাস, ট্যুরিস্ট ভেহিকেল সমস্তটা চাপিয়ে দিতে পারেন। ভেসেলগুলো ক্রস করে আপনাদের ওই পারে নিয়ে যাবে দুলদুলি বলে একটি জায়গায়। দুলদুলি থেকে আবারও অটো, টোটো সমস্ত কিছু পেয়ে যাবেন, সরাসরি সেখান থেকে রিসোর্টে পৌঁছে যাবেন। প্রথম যে স্ট্রেচটা হাসনাবাদ থেকে লেবুখালী অবধি, তার মাঝে 2টো নদী পড়ে। প্রথমটা ইছামতি নদী, দ্বিতীয়টা হচ্ছে গৌরেশ্বর নদী। এই দুটোর ওপরেই কিন্তু ব্রিজ আছে, তাই কোনো রকম কোনো অসুবিধা হয় না। তবে শেষের ওই যে অংশটুকু লেবুখালী থেকে দুলদুলি অবধি, সেখানে কিন্তু এখনো কোনো নদীর ওপর ব্রিজ নেই, সেই জন্য ভেসেলের ওপর একটা ডিপেন্ডেন্সি থেকে গেছে। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই গোটা যাত্রাপথটা কিন্তু অসম্ভব সুন্দর রকম রাস্তা। কোথাও ভাঙা চোরা, খানা খন্দ, গর্ত কিচ্ছু চোখে পড়বে না আপনাদের। গোটাটাই সবুজে মোড়া এবং চোখের জন্য ভীষণ ভীষণ আরামদায়ক। আচ্ছা, আমরা হাসনাবাদ স্টেশন থেকে এই যে জায়গাটিতে এসে পৌঁছলাম, এটাই একদম লেবুখালীর জায়গা। এই বাঁদিকে চলে যাচ্ছে ভেসেল ঘাট। যারা আপনারা বড় 4 চাকা গাড়ি বা এমনকি বড় ট্যুরিস্ট ভেহিকেলস নিয়েও আসবেন, তারা এই দিকে চলে যাবেন, এদিক থেকে ভেসেল পেয়ে যাবেন। কিছুক্ষণ অন্তর অন্তর সেই সার্ভিসটি আছে এবং আমরা সোজা যাবো সম্ভবত। এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে যেখান থেকে নৌকা ছাড়ে আর কি, সেই বরাবর। আর এই রুটের অটোগুলো না অনেক বড়, একসঙ্গে এরকম একটা অটো নিলে অনায়াসে 6-7 জন চলে আসা যায়। হাসনাবাদ স্টেশন থেকে এই লেবুখালী ঘাট অব্দি একটা গোটা রিজার্ভড অটো মোটামুটি 400 টাকা নেয়। এবং আপনাদের এবার লেবুখালীর আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। আর এই লেবুখালী এই জেটি ঘাটে যারা নামছেন, এখানে কিন্তু আপনারা রিফ্রেশমেন্টের জন্য চা, কফি বা টুকটাক খাবারের দোকান পেয়ে যাবেন। যদি জলের বোতল, স্ন্যাক্স কিছু কালেক্ট করতে হয়, আমার মনে হয় এখান থেকে নিয়ে যাওয়াটা শ্রেয় হবে। এদিকে দেখুন টোটো, অটো রিক্সা সমস্ত কিছু আছে ইন প্লেন্টি, কোনো চিন্তা নেই, গাড়ি ঘোড়া নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং হাসনাবাদ স্টেশন থেকে এই যে রাস্তা এলাম, গোটাটাই খুব ভালো কন্ডিশনে আছে। এবং অটোতে সরাসরি এলাম তো মিনিট 45-40 মতো নিল। আবার এই বাসগুলোও যাচ্ছে দেখুন, এই বাসগুলোতেও আপনারা সরাসরি চলে যেতে পারেন, খরচটা সেক্ষেত্রে কম হবে, একদম বসিরহাট অব্দি চলে যেতে পারবে। আর লঞ্চে চাপার বা নৌকাতে চাপার আগে যদি হালকা ব্রেকফাস্ট করে নিতে চান, এই ব্রেকফাস্টেরও কিন্তু অপশনস দেখছি এখানে 2-3টে পরপর এরকম দোকান আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনারা এখানে এলে সবসময় অটো এরকম রিজার্ভ করে এতটা খরচ করেই আসতে হবে। এই লেবুখালীর এই যে জেটি ঘাট, সেখান অব্দি কিন্তু শেয়ারেও অটো পাওয়া যায়। তবে সেক্ষেত্রে একটা ওয়েটিং টাইম অবশ্যই থাকবেন, আপনাদের মানে ইচ্ছে মতো হয়তো আসতে পারবেন না, ফ্রি মুভমেন্টটা হবে না। এবং এখানে কিন্তু যেটা আরেকটা কাজের জিনিস দেখছি, একটি সুলভ শৌচালয়েরও ব্যবস্থাপনা আছে। এই হচ্ছে জেটি ঘাট, আর এখান থেকে প্রতি মানুষ পিছু 3 টাকা করে নেয়। আবার গরু ছাগলেরও রেট দেওয়া আছে। মোটর সাইকেল, সাইকেল ভ্যান এগুলোও যায় এই রকম কিছুটা। এত সুন্দর লাগছে জেটি ঘাটে, ভালো ঠান্ডা হাওয়া। এই দেখুন, নৌকায় কিন্তু মোটর সাইকেল, এমনি পায়ে টানা সাইকেল, লোকে বড় বড় ব্যাগ সব নিয়েই ট্রাভেল করছে। 3 টাকা করে মাত্র খরচ, এ পশ্চিমবাংলা বলেই সম্ভব এখনো। এই দেখুন, এই রকম নৌকাগুলো প্রচুর পরিমাণে ভিড়। এবং একটা গোটা নৌকা যদি রিজার্ভ করে যায়, সেক্ষেত্রে 100 টাকা খরচ। তো আমরা হয়তো রিজার্ভেই যাব, কারণ আমাদের সঙ্গে লাগেজ আছে, মানে খামোখা অন্য লোককে বিব্রত করে লাভ নেই। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের নৌকা, 100 টাকা মাত্র ভাড়া রিজার্ভে যাওয়ার জন্য। এতদিন পরেই সুন্দরবন অঞ্চলে ফিরে আসতে পেরে এবং এই যে একটা অনুভূতি, প্রথম নদীকে দেখা এবং জার্নি শুরু করা, সেটা যে কতটা আনন্দদায়ক কি বলবো। আমরা যারা শহরে থাকি না,
সেটা পাহাড় ভ্রমণ হোক, সমুদ্র হোক, নদী হোক কিংবা অরণ্য, সব কিছুই কিন্তু একটা অসম্ভব রকম টানে। এবং আজকে তো আমার সঙ্গে আমার সফর সঙ্গী আমার মায়ের প্রথম সুন্দরবন দেখা, মাকে নিজে হাতে করে এই যে সুন্দরবন দেখাতে পারছি, এটার পিছনেও একটা অনেক অনেক আনন্দ লুকিয়ে আছে। আমি জানি আপনারা অনেকে রিলেট করতে পারবেন। মা বাবার জন্য সামান্য যদি কিছু করতে পারি ভীষণ ভীষণ ভালো লাগে, জানেন তো। মা বাবারও বয়স হচ্ছে, শরীর ভাঙছে ধীরে ধীরে, এই পথগুলোতে একটু দুর্গম, বারবার ভেঙে ভেঙে আসতে হয়। এটা তো আর এইরকম ব্যাপার নয় যে একটা এক্সপ্রেস ট্রেনে চাপলাম চলে এলাম, একেবারেই নয়, কষ্ট করেই আসতে হচ্ছে। বাট চেষ্টা করছি যতটা কনভিনিয়েন্টলি মাকে ঘোরাতে পারি। ডিস্টেন্স এতটাই কম, প্রায় উঠতে উঠতেই পৌঁছে গেছি, 2-3 মিনিট মতো নিল। আর এই সামনেই হচ্ছে দুলদুলির যেটা লঞ্চঘাট, সেটা আর কি। ছিলাম লেবুখালি, পৌঁছে গেলাম দুলদুলি, ঠিক 3 মিনিট নিল রিজার্ভড নৌকাটিতে। এই রকম আবার রাস্তা ধরে আমরা এগোচ্ছি, আর কোনো জলপথের কোনো ব্যাপার নেই এই রুটটিতে। আবার এই যে অটোগুলো দেখছেন, রিসোর্ট সুন্দরবনের রূপকথা অবধি যেতে 500 টাকা মতো নেয়। তাহলে আমি যদি পাবলিক ট্রান্সপোর্টের খরচের হিসেবটা ধরি, আমি বিরাটি থেকে ট্রেনে উঠেছি 10 টাকা, তারপরে ওইখানে ধরুন অটো ভাড়া যদি আমি 400 টাকাও ধরি, 3 টাকা দিয়ে নৌকা ভাড়া পার, এদিকে 500 টাকা। রিজার্ভ যদি করেন নৌকা, তাহলে 400, 500, আবার এদিকে 500, 1000 টাকা। তাতে মোটামুটি আপনারা 8-10 জন চলে আসতে পারবেন। আর যদি এক্সেস লাগেজ থাকে ওপরে বেঁধেও নেওয়া যাবে, কোনো চিন্তা নেই। পাবলিক ট্রান্সপোর্টে আশা করি আগামী দিনে যারা আসবেন তাদেরকে সমস্তটা ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এবার যারা নিজের গাড়ি নিয়ে আসবেন তাদেরটাও বলে দিই। সব থেকে ভালো ব্যাপার যেটা এই রুটটাতে, সেটা হচ্ছে একদম রিসোর্টের ভিতর অবধি আপনারা নিজেদের গাড়ি নিয়ে যেতে পারেন। ওই জন্যই 1 নাইট 2 ডেজ কিংবা 2 নাইট 3 ডেজের একটা উইকেন্ড রিট্রিট হিসেবেও কিন্তু এটাকে কনসিডার করতে পারেন। অন্য যে রুট, সেখানে আপনারা যখন যান গদখালিতে সাধারণত নিজেদের গাড়ি পার্ক করে বাকিটা গোটাটাই জলপথে ভ্রমণ। তবে এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয়। ওই যে মিনিট 5-এর একটা ভেসেলের গাড়িটাকে পারাপার করার ব্যাপার, এছাড়া কিন্তু গোটাটাই এরকম সুন্দর রাস্তা হয়ে আপনারা একদম রিসোর্ট অবধি পৌঁছতে পারেন। আপনারা কলকাতার যখন দিক থেকে আসবেন, সায়েন্স সিটি, মালঞ্চ হয়ে হাসনাবাদ, হাসনাবাদের পরে কিন্তু বাকি রাস্তাটা একই, হিঙ্গলগঞ্জ, লেবুখালি, দুলদুলি, যোগেশগঞ্জ হয়ে আপনারা পৌঁছে যেতে পারেন কালীতলা, যেখানে এই রিসোর্টটি অবস্থিত। আর এই দেখুন, আমরা পৌঁছে গেছি সুন্দরবনের রূপকথার একেবারেই কাছে। এই হচ্ছে লাস্টের রাস্তাটা। আর একদম ঠিক 4 ঘন্টার পথ অতিক্রম করে আমার বাড়ি বিরাটি থেকে এসে আমরা পৌঁছলাম এই সুন্দরবনের ছোট্ট গ্রামটিতে। এই গ্রামটির নাম হচ্ছে কালীতলা। এখানের আপনাদের আসার সময়তেই যেরকম দেখাচ্ছিলাম, নিয়ারেস্ট সব থেকে বড় যে জায়গাগুলি, সেগুলি হচ্ছে হেমনগর, যোগেশগঞ্জ, এইসব আর কি। এখানগুলো একদম প্রপার গঞ্জ, এখানে দোকান পালা সমস্ত কিছু আছে। তবে আমরা ঠিক যেখানটা এসছি সেখানটা একেবারে প্রকৃতির কোলের মধ্যে অবস্থিত একটি জায়গা, একদম ফুল অফ গ্রিনারি, ফুল অফ ফ্রেশ এয়ার, এবং যারা একদিনের ছুটি কাটাবেন ভাবছেন তাদের জন্য একটি অনবদ্য জায়গা। ফার্স্ট ইমপ্রেশন কি, চলুন আপনাদের একবার দেখাই। এই হচ্ছে সুন্দরবনের রূপকথার প্রথম ইমপ্রেশন। এই রকম কিন্তু রাস্তা। যেটা প্রথমেই দেখাবো হচ্ছে এই রিসোর্টটা ঢোকার আগে এই ভাই আমাদের এসে প্রথমে রিসিভ করেছে। আর এইখানে কিন্তু বাঁদিকে এনাদের নিজেদের একটা নৌকার ঘাট মতো আছে। আমরা আজকে এই বোট রাইডটা অবশ্যই করব। এখানে একটা ওই ছোট ক্যানাল মতো আছে, এই ক্যানালে কিন্তু ওনারা একদম আপনাদের চা, কফি, কুকিজ, বিস্কুট সঙ্গে নিয়ে এরকম একটা বোট রাইডের অ্যারেঞ্জ করে দিতে পারে। এটা একদম কিন্তু রিসর্টের উল্টো দিকেই, কোথাও যাওয়ার দরকার নেই। এই হচ্ছে উল্টো দিকে রিসর্টের গেট। গেট থেকে এই এদিকে তাকাবেন, এদিকেই কিন্তু এরকম একটা ওয়াটার বডি, যেটা দেখলে আমি এটুকু কথা দিতে পারি সমস্ত ক্লান্তি আপনাদের দূর হয়ে যাবে। অ্যান্ড নাও কামিং টু দ্য রিসর্ট ইটসেলফ। এই হচ্ছে সুন্দরবনের রূপকথার এন্ট্রেন্স। নামটাতেই একটা সৃজনশীলতা আছে। রিসর্টটির ভিতরে যাই, এত সুন্দরভাবে সাজানো, প্রচুর জায়গা জুড়ে তো অবশ্যই। এবং দেখুন রিসর্টটার আশপাশে যে অংশগুলো এখনো পড়ে আছে সেগুলো কিন্তু চাষের জমি। আর এই জায়গাগুলিতে
ওনারা ফুল গাছ প্রচুর রোপণ করেছেন, এবার সেগুলো ধীরে ধীরে ফুল ধরবে যখন এই জায়গাটার বিউটিটা আরেকটু অন্য রকম হবে। আর আমাদের প্রত্যেকের কাছেই সুন্দরবনের যে অংশটা চেনা অ্যাজ এ ট্যুরিস্ট অবশ্যই, সেটা হচ্ছে ওই শিয়ালদা থেকে দক্ষিণ শাখা ট্রেন ধরে ক্যানিংয়ে নামা, ক্যানিং থেকে কোনো ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলা, এবং ওই যে লঞ্চে উঠে গেলেন তারপর থেকে আপনার চয়েস আর ম্যাটার করে না, ওনারা ওনাদের যে প্যাকেজ যেভাবে ইচ্ছে ওনারা ঘোরান। কিন্তু এইখানে কিন্তু সেই সমস্যাটি একেবারেই নেই, একদম একটা প্রাইভেট এক্সপিরিয়েন্স পাবেন। মানে আপনি ঠিক যেভাবে যেভাবে ঘুরতে চান এই প্যাকেজটা বা এনাদের সঙ্গে কথা বললে কিন্তু সেভাবে জিনিসটাকে অল্টার করে নিতে পারেন এবং নিজেদের ইচ্ছে মতো গুছিয়ে নিতে পারেন। চলুন ধীরে ধীরে রিসোর্টের ভিতরে প্রবেশ করি। এইটা হচ্ছে ওনাদের চেকিং এবং রিসেপশনের এরিয়া। আস্তে আস্তে যাই। আচ্ছা, এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া। দাদা সুপ্রভাত, কেমন আছেন? হ্যাঁ, আপনার নাম বলুন একটু। কাজল মণ্ডল। কাজল বাবু আপনাদের সঙ্গে রিসেপশনে দেখা করে নেবেন এবং রিসেপশন অঞ্চলে কিন্তু টুকটাক কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, চিপস এগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি এখানে সুন্দরবনে মধু বিক্রি করছেন? আচ্ছা, অরিজিনাল মধু না? আচ্ছা, আমরাও নেবো ভাবছি একটা। আর এইটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া মতো। আর আসার পরে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ সো মাচ, এটা কাজে দেবে। আচ্ছা, এটা হচ্ছে রিসোর্টটার মূল ডাইনিং এরিয়া। দেখুন অনেকগুলো টেবিল করা আছে। আপনারা যারা একটা বড় গ্রুপ হিসেবেও এখানে আসছেন, একসঙ্গে কিন্তু আমার আন্দাজ যা বলে মোটামুটি 20 জন খেয়ে নিতে পারবেন। আর এইখানের এই ডাইনিং এরিয়াটা ক্রস করে গেলে এখানে আবার একটা খোলা বসবার জায়গা, প্রচুর বড় জায়গা, এখানে হাত ধোয়ার ব্যবস্থাপনা। আর এইখান থেকে শুরু হচ্ছে মূল রিসোর্টের অংশটা। এই সুন্দরবনের রূপকথায় টোটাল 9টা রুম আছে এবং 2টো ডরমিটরি আছে। ডরমিটরিটা তাদের খুব কাজে দেবে যারা একটা বড় দল হিসেবে এখানে আসছেন। সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে যে এরকম বিলাসবহুল ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও রেটগুলো যখন আপনাদের বলবো, দেখবেন যে সাধারণ সুন্দরবনের ট্যুরের যে খরচ হয় কিছু ক্ষেত্রে তার থেকে কম খরচই হবে। মানে রেটটা খুবই সারপ্রাইজিং। এবং এটা কিন্তু কোনো চটকদারির ব্যাপার নয়, এটা ওনাদের কি বলবো, একটা ভালো লাগার থেকে যেহেতু তৈরি জিনিস, সেই জন্য এখন ওনাদের মনে ওই ব্যবসায়িক স্বার্থর ব্যাপারটা ঢোকেনি, সেজন্যই ওনারা এটা করতে পারছেন। চলুন আপনাদের ধীরে ধীরে রুমগুলো ঘুরিয়ে দেখাই। এত সুন্দরভাবে সাজানো, আমি মুগ্ধ হয়ে গেছি। ওই দূরে ছিল হচ্ছে রিসেপশন এবং ডাইনিং এরিয়াটা, যেটা আপনাদের এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। তারপর থেকে সারিবদ্ধভাবে শুরু হচ্ছে এই কটেজগুলো। আর এখানের এই যে কটেজগুলো দেখছেন, এগুলো মূলত 2টি ভাগে বিভক্ত। একটি হচ্ছে লাক্সারি কটেজ এবং আরেকটি হচ্ছে স্ট্যান্ডার্ড কটেজ। এবার যেগুলো লাক্সারি কটেজ তার মধ্যে আবার কিছু ডিভিশনস আছে। ডিভিশনস বলতে কি কি, ধরুন কিছু আছে হচ্ছে ফ্যামিলি কটেজেস, যেগুলো আপনারা 4 জন 5 জন থাকতে পারবেন, এবং কিছুগুলো করা আছে হচ্ছে কাপলদের জন্য, যেখানে 2 জন থাকলে আপনারা ভালো মতো থাকতে পারবেন। এক্সট্রা বেড এবং কটের অবশ্যই প্রভিশন করা যায় সমস্ত রুমেই। এবং একটু আগেই যেরকম বললাম, ডরমিটরিতে আপনারা যারা বড় দল হিসেবে আসছে তারা থাকতে পারেন। কি সুন্দরভাবে সাজানো দেখুন। এখন তো ফুল গাছগুলো সবে ওনারা রোপণ করেছেন, যখন এখানে ফুল ধরবে এই কটেজের আশপাশটা যে কি সুন্দর লাগবে সেটা বলবার কথা নয়। আর এখানে না প্যাকেজ সিস্টেমে ওনাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থাপনা আছে। যেরকম ধরুন যারা 1 নাইট 2 নাইট এরকম ভাবছেন একটা প্যাকেজ করে আসবেন, খাওয়া দাওয়া ঘোরা জাঙ্গল সাফারি সব সমেত, সেরকমও আছে। প্লাস আপনারা ধরুন যারা একটা উইকেন্ড রিট্রিট হিসেবে আলাদা করে রুম নিলেন, খাওয়া দাওয়াটা নিজেদের মতো কাস্টমাইজ করে ওনাদের বলে দিলেন, সেরকমও সম্ভব। আমি সমস্ত তথ্য আপনাদের মৌখিকভাবে বলার চেষ্টা করব, এবং যেখানে যেটুকু ফাঁক থেকে যাবে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত তথ্য কপি পেস্ট করে দিয়ে দেবো, যেটা আমি ওনারের থেকে পেয়েছি। সেখানে 1 নাইট 2 নাইট কটেজ রেটস, ফুড রেটস সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। যদি তারপরেও মনে কোনো প্রশ্ন থেকে যায় ওনাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। এই রিসোর্টটি জানেন ইনগ্রেশন হয়েছে হার্ডলি বোধহয় 10-12 দিন হলো। সবে এখন ট্যুরিস্ট আসা শুরু হয়েছে, এবং আপনাদের যারা একদম আমার মতো লাস্ট মোমেন্টে প্ল্যান করেন, এখন খোঁজ নিয়ে দেখবেন প্রায় অন্য কোনো সুন্দরবন যারা পপুলার ট্যুর অপারেটর কারুর প্যাকেজ পাবেন না বুকিংয়ের জন্য। এই 23শে ডিসেম্বর থেকে শুরু করে 1 জানুয়ারি অবধি, এবং আবার ওই 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, এগুলো সব সোল্ড আউট। এটা যেহেতু নতুন খুলেছে, ওনাদের কিন্তু এখন রুমও সব ভেকেন্ট, এবং ওনাদের যে ট্যুর প্যাকেজেস সেগুলোও কিন্তু আপ ফর গ্র্যাবস নাও।
আপনারা এই ভিডিওটা যারা দেখছেন যদি ভালো লেগে থাকে সঙ্গে সঙ্গে ওনাদের ফোন করে নিজেদের স্লটটাকে রিজার্ভ করে নিতে পারেন। আর এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, আমাদের কটেজ। চলুন ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে ওনাদের ওই প্রিমিয়াম ক্যাটাগরির রুম বলতে পারেন, লাক্সারি কটেজেস। কিন্তু এখানে আছে হচ্ছে একটা বড় কিং সাইজের বেড। এইরকম কিন্তু আরো অন্যান্য কম্বিনেশন আছে যেখানে কুইন বেড আছে, কোথাও এরকম দুটো বেড আছে, সেগুলো চেষ্টা করবো যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর। তবে আমরা এই যে রুমটিতে উঠেছি সেটা আগে আপনাদের একটু দেখিয়ে দিই। এই রুমটাতে পা রেখেই যেটা প্রথমে চোখে পড়ছে সেটা হচ্ছে কি বিরাট সাইজের এই রুমটা, প্রচুর প্রচুর বড়, মানে এত জায়গা বলবার কথা নয়। আচ্ছা, ঢুকে বাঁদিকে এদিকে একটা ল্যাম্প, এদিকে একটা বড় আয়না, এদিকে একটা ছোট টেবিল আছে, তার সঙ্গে আরো দুটো ছোট ছোট চেয়ার দেওয়া, এদিকে সাইড টেবিল আছে, এদিকে হচ্ছে একটা বড় কিং সাইজের বেড, দুটো বালিশ সমেত আছে, হচ্ছে এসি, এদিকে ফ্যান, একটা বড় টিভি আছে সেট টপ বক্স সমেত। আর এই ঘরের দুদিকে দুটো দরজা, একটা তো এই দিকের দরজাটা যেটা দিয়ে আমরা ঢুকলাম, আর একটা হচ্ছে এটা ব্যাকইয়ার্ডটা দেখা যায় এখান থেকে। দেখুন পুরো ধান ক্ষেতটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু এই রুমটা থেকে। এই দিকটা রুমের দেখিয়ে দিই আপনাদের, এদিকে আর একটা লাগেজ রাখবার মতো জায়গা, একটা স্টোরেজ এরিয়া মতো বলতে পারেন। এদিকে যদি কোনো জামা কাপড় ঝোলাতে চান তারও ব্যবস্থা আছে। আর এইটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া টয়লেট, এত সুন্দর, এত অ্যাস্থেটিক্যালি বানানো, কি বলবো। আমি যে কোনো জায়গায় গেলে রুম তো ঠিক আছে, রুমটা আমার কাছে ইম্পর্টেন্ট অবশ্যই, বাট টয়লেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু মি। এখানে টয়লেটটা অনবদ্য। টয়লেটটা দেখুন, প্রথম কথা একই ব্যাপার, অনেকটা জায়গা জুড়ে, ডান দিকে একটা বেসিনের এরিয়া, একটা বড় আয়না, লাইটস আছে অ্যাম্পল, এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে, আর এদিকে হচ্ছে স্নানের জায়গা একটা বড় সড়ো, গিজারের ব্যবস্থাপনা থেকে শুরু করে সমস্ত মডার্ন ফেসিলিটিস এবং অ্যামিনিটিস কিন্তু আছে হচ্ছে এই টয়লেটটিতে। আর হ্যাঁ, প্রত্যেকটি ঘরের সঙ্গে কিন্তু ওনারা একটা ইলাবোরেট কিট প্রোভাইড করেছেন। কিট বলতে কি, ডেন্টাল কিট আছে, শ্যাম্পু, সাবান, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ, চিরুনি, শেভিং কিট, সব মানে আর কিছু বাকি রাখেননি। একটা ইলাবোরেট কিট কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন বাড়ি থেকে, ওই জন্য আলাদা করে আর কিছু আনবার প্রয়োজন পড়বে না। আজকে তো সকাল থেকে খাবার বিরাট একটা সুযোগ হয়নি, আমি বাড়ি থেকে একদম হালকা খেয়ে বেরিয়েছিলাম। তো ওনাদের একটু অনুরোধ করেছিলাম যদি ব্রেকফাস্টের কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন, তো সেরকম ওনারা একটু লুচি তরকারির ব্যবস্থা করে দিয়েছে। চলুন ব্রেকফাস্টের টেবিলে এবার আপনাদের গিয়ে দেখাই। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, যেরকম বলেছিলাম আমি লুচি তরকারি ওনাদের রেডি করে দিতে বলেছিলাম, তো সেটা মিষ্টি সমেত পেয়ে গেছি। আচ্ছা, এবার আপনাদের একটু খরচের ব্যাপারটা বলে দিই। এখানে যে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, সব থেকে কম দামি যে ঘরগুলো সেগুলো 1900 টাকা করে, আর সব থেকে এক্সপেন্সিভ যে ঘরগুলো সেগুলো 3500 টাকা করে। একটু আগে এই যে কিং বেড দিয়ে লাক্সারি রুম দেখালাম, এই যে কটেজগুলো, এগুলো দুজনের থাকার জন্য খরচ হচ্ছে 3000 টাকা। এতে কিন্তু আপনাদের ওই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, বাকি মানে অন্য যে খাওয়া টাওয়া এগুলো কিন্তু কিছু ধরা নেই। শীতকালে যারা আসছেন এসির তো প্রয়োজনীয়তা পড়বে না, তো মোটামুটি ধরতে পারেন যে রুমগুলো ধরুন 3500 টাকা এসি হলে হয়, সেগুলো নন এসি হলে 2900 এরকম পেয়ে যাবেন। আর আরেকটাও মজার ব্যাপার হচ্ছে, যারা আপনারা উইকডেতে আসছেন সোম থেকে বৃহস্পতিবার, সেক্ষেত্রে আবার যে কোটেড ট্যারিফ তার উপর আরও 20% অফ থাকে। এবার প্রত্যেকটা রুম ওয়াইজ কত ভাড়া সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা আপনাদের সুইটেবল মনে হচ্ছে সেটা বুক করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবার আপনাদের চলুন এই যে প্রপার্টিতে আরেকটু বড় রুম যেগুলো, এটা অলরেডি প্রচণ্ড বড়, মানে বড় বলতে যেখানে 4 জন মানুষ থাকতে পারবেন আর কি, সেটাও দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে 4 জন থাকবার মতো ঘর। অ্যামিনিটিজ ওয়াইজ কিন্তু সম্পূর্ণটা একই, এটাও একটা এসি রুম। এখানে দেখুন দুটো পাখা, এসি, এদিকে আবার সেই ফ্লোর ল্যাম্প, একটা ছোট টেবিল, দুটো চেয়ারের সঙ্গে বসবার ব্যবস্থাপনা, কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল, এদিকে একটা বড় আয়না। আর ব্যাকইয়ার্ডের যে ব্যালকনিতে কি দেখা যাচ্ছে বা কি প্রভিশন সেটা একটু পরে দেখাচ্ছি। রুমটিতে আছে হচ্ছে একটা বড় টিভি,
এদিকে লাগেজ রাখবার মতো জায়গা, দুটো ফ্রেশ টাওয়েল, কিছু হ্যাঙ্গার আছে যেখানে আপনারা নিজেদের জামা কাপড় রাখতে পারেন। আর এই যে দরজাগুলো আমার খুব ভালো লাগছে, প্রচুর লাইট ঢুকছে এই দরজাগুলোর, যেহেতু বেশিরভাগ অংশটাই কাঁচের, ঘরটাকে খুব এয়ারি ফিল করাচ্ছে। আর এই হচ্ছে এই রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। অ্যাজ ইউজুয়াল ওই রুমটাতেও যেরকম দেখাচ্ছিলাম, ভীষণ সুন্দর, পরিষ্কার, বড় সড়ো, সব রকম মডার্ন অ্যামিনিটিজ আছে। আচ্ছা, এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড আর কি ডরমেটরি, 400 টাকা প্রতিজন খরচ। এখানে ফ্যান আছে যদিও, বাট এই রুমটিতে কিন্তু কোনো এসির ব্যবস্থাপনা নেই। শীতকালে যারা আসছেন কোনো লাগবার কথা নয়ও আর কি এই ঠান্ডার মধ্যে, যেটা বারবারই বলছি। আর এটা হচ্ছে তার সঙ্গে লাগোয়া যেটা টয়লেট, ছোটর ওপর আবার খুব সুন্দরভাবে সাজানো, শাওয়ার এরিয়া থেকে সমস্ত কিছুই আছে। আমি বারবারই বলছি যে ঘরগুলো বা রুম রেট কম মানে কোনো দিকে যে কোনো কার্পণ্য করা হয়েছে সেটা একেবারেই নয়। রুমের যে স্ট্যান্ডার্ডাইজেশন সেটা কিন্তু এই রিসোর্টে আমার খুব ভালো লাগছে। প্রতিটা রুম, সে ডরমিটরি হোক কি সবচেয়ে লাক্সারি রুম, রুমের লেআউট বলুন বা ব্যবস্থাপনা কিন্তু একই রকম। এইটা হচ্ছে ওনাদের নর্মাল রুম আর কি। এখানে দুজন মানুষ অনায়াসে থেকে যেতে পারেন। আর এটাতেও এসি না চালালে আর একটু কিছু হয়তো ডিসকাউন্টস ওনারা দেবেন। আর এই দেখুন, এই হচ্ছে এই রুমটার সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটাও বেশ বড়সড়, পরিষ্কার, মানে কম দামের ঘর বলে এখানে যে রুম কোয়ালিটি বা বাথরুমের সঙ্গে কম্প্রোমাইজ করা হয়েছে সেটা কিন্তু একেবারেই নয়। এই রুমগুলো যারা এই শীতকালের সময় আসছে, নন এসিতে তো আপনারা 1900 টাকায় পাবেন। ধরুন আপনাদের এসির প্রয়োজনীয়তা আছে, তখন এই রুমগুলো 2600 টাকায় কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনাদের যে এসি নন এসির ব্যাপারগুলো বলছিলাম, সেটা হচ্ছে যে দেখুন প্রত্যেকটি ঘরেই কিন্তু এসি আছে। এবার স্পেশালি যারা শীতকালে আসবেন সেক্ষেত্রে তো আপনার এসির কোনো প্রয়োজনীয়তা নেই, কেন এসির জন্য ট্যারিফটা দেবেন বলুন? তো এসি যদি না চালান সেক্ষেত্রে কিন্তু যেরকম বললাম পার রুম প্রায় 500-600 টাকা করে কমে যাচ্ছে। মানে আমরাই যে ঘরগুলো বোধহয় 3000 টাকায় আপনাদের বললাম এসি সমেত, ওগুলো যদি এসি না চালান হয়তো 2500-2600 টাকায় নেমে যাবে। তো কস্টটায় আরও অনেক কমে যাবে। তো এটা একটা বিরাট সুবিধে, মাথায় রাখবেন। আর তার উপর যেরকম বললাম, যদি উইকডেতে আসতে পারেন আরও ডিসকাউন্টস পাবেন। উইকডেতে কিন্তু খাবারে 15% এবং রুমে 20% অফ থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এখানের খুব পজিটিভ আমি বলবো, সেটা হচ্ছে এগুলোতে ইন্টেরিয়ার জায়গা, এখানে পাওয়ার কাটের একটা সমস্যা থাকে এবং ভোল্টেজ ফ্লাকচুয়েট করে, কিন্তু ওনাদের কিন্তু বেশ ভালো পাওয়ার ব্যাকআপ আছে। তো যে ঘরে এসি আছে, ইনকেস ইফ দের ইজ আ পাওয়ার কাট অলসো, সেক্ষেত্রে এসি বা ভোল্টেজের কোনো সমস্যা পাবেন না ডিউরিং ইউর এন্টায়ার স্টে ডিউ টু দিস মেশিন দ্যাট দে হ্যাভ ইন দি প্রেমাইস। আচ্ছা, রুমের সামনে দাঁড়িয়ে যেগুলো কমন এফএকিউজ সেগুলো একটু বলে দিই একটু একটু করে। একটা হচ্ছে, প্রথম কথা, এখানে ইন্টারনেট কানেক্টিভিটি কীরকম? ইন্টারনেট কানেক্টিভিটি দুর্দান্ত, 5G খুব ভালো চলছে এবং এছাড়াও রিসোর্টটিতে ওয়াইফাইয়ের ফেসিলিটি আছে, তো কোনো চিন্তা নেই। যারা ড্রাইভার নিয়ে আসবেন অবশ্যই ড্রাইভার্স অ্যাকোমোডেশন আছে এবং ড্রাইভারের থাকা খাওয়া মিলে এই 400 টাকা খরচ। ডরমিটারি আছে ড্রাইভারদের রাখবার জন্য। পেট ফ্রেন্ডলি কিনা? অবশ্যই পেট ফ্রেন্ডলি। পেটসদের সঙ্গে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে একটু আগাম জানিয়ে রাখবেন রিসোর্ট কর্তৃপক্ষকে। এবং পার নাইট পেটদের অ্যাকোমোডেশনের চার্জেস হচ্ছে 1000 রুপিস আর কি, আপ অ্যান্ড অ্যাবাভ দি রুম রেট। এবং পেটদের থাকা বা খাওয়ার ব্যবস্থা, ড্রাই ফুড আর কি, সেটা আপনাদের সঙ্গে আনতে হবে। এগুলো তো কমন কোয়েশ্চেন ছিল যেগুলো সচরাচর আপনারা করে থাকেন ভিডিওতে। আর একটা জিনিসও যেটা বলা হয়নি, দেখতেই পেলেন, এখানে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। রিসোর্ট প্রেমাইসের ভিতরে অনায়াসে গাড়ি নিয়ে আপনারা যারা আসছেন গাড়ি ভিতরেই রাখতে পারেন। গাড়ি ঘোরানো বার করানো কোনো ক্ষেত্রেই সমস্যা হবে না, কারণ আশপাশটায় প্রচুর প্রচুর জায়গা। আর ধরুন রুমে যে বেড তো দেওয়াই আছে, তার বাদেও যদি এক্সট্রা কট লাগে সেক্ষেত্রে পার কট পার নাইট 250 টাকা খরচ আছে। আর 4 বছর অবধি বাচ্চারা সঙ্গে যদি আসে তাদের কিন্তু কোনো খরচ নেই। আর একটাও যেটা খুব কমন প্রশ্ন আপনাদের মধ্যে থাকে, সেটা হচ্ছে যে ব্যাচেলার বা আনম্যারিড কাপল কি এখানে অ্যালাউড? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এখানে আসতে পারেন যাদের সঠিক পরিচয়পত্র আছে, কোনো সমস্যার কোনো কারণ নেই। ইটস বোথ ব্যাচেলার অ্যান্ড মানে কাপল ফ্রেন্ডলি রিসর্ট। ঘড়িতে বেজে গেছে দুপুর 2:30। আমি এবার যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চে ওনাদের কি ব্যবস্থাপনা দেখি, আমারও তো প্রথমবার, জানি না। ওনাদের একটা লাঞ্চে থালি জাতীয় অ্যারেঞ্জমেন্ট থাকে। যারা এই প্যাকেজে আসবেন, যেরকম একটু আগেও বলছিলাম, তাদের থাকা খাওয়া সমস্ত কিছু সর্টেড। বিকেলে ওনারা আবার ইভিনিং স্ন্যাক্সও দেবে। অনেক সময় যদি এখানে রিসর্টের অকুপেন্সি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু বিকেলে একটা কালচারাল ইভেন্টেরও অর্গানাইজ ওনারা করে দেন। এই তো খাবার রেডি।
হচ্ছে সুন্দরবন রূপকথার স্পেশাল ভেজ থালি। এটায় কি আছে একটু দেখিয়ে দিই। আছে সাদা ভাত, ডাল, বেগুন ভাজা। এইটা হচ্ছে ওনাদের একটা স্পেশালিটি ডিশ, লাউ পাতার ভর্তা মতো। যারা নন ভেজ খাবেন এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে ওনারা বানিয়ে দিতে পারেন। এদিকে আছে আলু ফুলকপির তরকারি, আছে পনিরের তরকারি, আছে পাঁপড়, এদিকে আছে হচ্ছে মিষ্টি, চাটনি এবং এদিকে মিষ্টি দইও আছে। এইরকম কিন্তু ওনাদের দুপুরের যেটা লাঞ্চ প্ল্যাটার সেটা। এবার আমার নন ভেজ থালিটাও আপনাদের একবার দেখিয়ে দিই। তো ভেজ পদগুলোর বাদে এখানে কিন্তু যারা প্যাকেজেও আসবেন দুপুরে এই লাঞ্চটা থাকে। এখানে দুরকম মাছ আপনারা পাবেন। আজকে যেরকম চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, পাঁপড়, স্যালাড ট্যালাড, এগুলো তো কমনই দেখালাম। এটা কিন্তু মানে আমি যদি আলাদা করে কেউ ফিশ থালি নিতে চান সেটাও নিতে পারেন। ধরুন আপনি শুধু রুম নিয়েছেন, প্যাকেজে যেতে চান না এবং আলাদা পারচেস করে খেতে চান, সেক্ষেত্রে দিস ইজ আ স্ট্যান্ডার্ড ফিশ থালি। আবার রাত্রির বেলা বা ইভিনিং স্ন্যাক্সে আমি কি পাচ্ছি সেগুলো ধীরে ধীরে দেখাতে থাকবো। খাওয়া শুরু করলাম, লাউ পাতার ভর্তাটা অনবদ্য খেতে। আর একটা জিনিস বলে রাখি, এখানের ওনাদের সঙ্গে কথা বলছিলাম, এখানে হাঁসের ডিম এবং হাঁসের যে মাংস এই দুটো খুব বিখ্যাত। এবং এনাদের যে খাবারের রান্না না, বেশ ঘরোয়া হালকা রান্না, একদম রিচের কোনো ব্যাপারই নেই। খুব যত্ন সহকারে দিয়েওছেন এবং আপাতত যেটুকু খেলাম খুব ভালো লেগেছে। লাঞ্চ ডান। এবার একটু খরচের ব্যাপারটা বলে দিই। এখানে এই যে আমি ফিশ থালিটা নিলাম, এটার খরচ পড়ে 380 টাকা। চিকেন থালি বোধহয় 360 টাকা। এনাদের ওই যেটা বললাম স্পেশাল একটা ডাকের আইটেম আর কি, ডাক মিট, তো সেগুলোর দাম পড়ে বোধহয় 550 টাকা করে। বিভিন্ন থালির বিভিন্ন প্রাইসেস, নিচে সেটাও পেয়ে যাবেন, যেটা ইচ্ছে বলে দিতে পারেন। এবং মাছটাকেও যদি কাস্টমাইজ করাতে হয়, যেরকম কারুর চিংড়িতে অ্যালার্জি থাকে, কেউ কাতলা মাছ ভালোবাসে না, তো সেগুলো ওনাদের একটু আগে জানাতে হবে। বুঝতেই পারছেন তো, এগুলো রিমোট লোকেশন, হুট করে বললেই যে সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে সেটা একেবারেই নয়। একটু আগে থেকে জানালে ওনারা করে দিতে পারে। এবং ধরুন আপনার মনে হলো যে আপনি প্যাকেজে এসছেন, আপনি সকালে কোনো কারণে ফিশ থালি চান না, আপনি হয়তো সকালেও চিকেন থালি খেতে চান, সেগুলো ওনাদের না আগে বললে ওনারা দরকার মতো কাস্টমাইজ করে দেবে আপনাদের। আজকে রাত্রিরে যেরকম আমি হয়তো মাটন থালি খাবো, আমার মাটন যেহেতু সব থেকে ভালো লাগে এবং আমি মানে কি বলবো আর কি, আমি মাটনের প্রতি একটু বায়াসড। এই রিসোর্টের আরেকটা যেটা অ্যাট্রাকশন ফিশিং, চলুন দেখাই। আমাদের এইখানের এক দাদা আর কি রিসোর্টটা দেখভাল করেন, উনি অত্যন্ত দক্ষ এইসব বিষয়, তো উনি আমাদের মাছ ধরে দেখাবে। দাদা চলে এলাম, তোমার নামটা একবার বলো গো। মধু মন্ডল। আচ্ছা মধুদাই আমাদের মাছ ধরে দেখাবে, তাই তো? থেকে অনেক ছোট। আরে ঠিক আছে। মোটামুটি এখানে কি মাছ তোমরা ছেড়ে রেখেছো? এখানে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, চিংড়ি মাছ আছে। ও তাই? বেশি আছে ছাটি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ, যেটা ওই বড় চিংড়ি যেগুলো বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই সবচেয়ে বেশি আছে এখানে। আচ্ছা, আর কি দিচ্ছ গো ওদের, মানে টোপ দেওয়ার জন্য? আটা দিচ্ছি। আটা? ও, আটা খেতে ভালোবাসে ওরা? হ্যাঁ। আচ্ছা, এই যে এইখানে দেখুন সব রেডি, এইবার মাছ ধরার পালা। এই অংশটাই কিন্তু আপনারা বসে বেশ খানিকটা সময় কাটিয়ে দিতে পারবেন। অ্যান্ড মধু ছিপ ফেলে দিয়েছে। মধু, কি উঠবে মনে হচ্ছে? টোপ খাবে? আচ্ছা আচ্ছা, জোক সাপার, যেটা সকালেও বলছিলাম যে যারা মাছ এখানে ধরবেন আবার কিন্তু মাছ ছেড়ে দিয়ে যেতে হবে। বেকার একটা প্রাণীকে মেরে কি লাভ বলুন? মজার জন্য ধরছেন, আবার এখানেই ছেড়ে দিয়ে চলে যাবেন। এখনো কেউ খায়নি তোমার টোপ। আচ্ছা, যতক্ষণ মধু মাছ ধরার চেষ্টা করছে ততক্ষণ আপনাদের সঙ্গে আরো কয়েকটা একটু তথ্য শেয়ার করে দিই। এটা তো আমি ইন্ডিভিজুয়াল বেসিসে রুম, খাওয়া দাওয়া এগুলো বললাম, যতটা আমার মানে মনে ছিল এবং যতটা কি বলবো আর কি বলা সম্ভব। এর বাকি তথ্য ডেসক্রিপশন বক্সে সমস্তটাই আছে। এবার প্যাকেজের কথাটা বলি। প্যাকেজ বিভিন্ন রকম হয়, একদম 1 নাইট থেকে একদম 3 নাইট 4 নাইটস অব্দি আপনারা যতটা চাইবেন ততটা। সব থেকে পপুলার প্যাকেজেস যেগুলো, আমি সেই দুটোর কথাই আপাতত ভিডিওতে বলছি। এগেন, ফর আদার ইনফরমেশন প্লিজ চেক দি ইনফরমেশন বক্স আর কি, ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু পেয়ে যাবেন। 1 নাইটের যেটা প্যাকেজ এনারা রেখেছেন একদম বেসিক, উইথ এসি আর উইদাউট এসির এখানেও একটা ভাগ আছে। যদি উইথ এসি অ্যাকোমোডেশন চান সেক্ষেত্রে পার হেড খরচটা হচ্ছে 2400 টাকা। তাতে আপনাদের রুমে থাকা, 4 বেলার খাওয়া, লোকাল সাইট সিং
সেটা ইনক্লুডেড। এখানে লোকাল সাইট সিইং কী কী ঠিক হয় সেটা আমি যখন করব আপনাদের দেখাবো। তবে এই লোকাল সাইট সিইংয়ের মধ্যে কিন্তু জাঙ্গল সাফারিটা ইনক্লুডেড নয়, সেটা আবার একটা অন্য প্যাকেজ। এই একই জিনিস যারা 2 রাত্রি 3 দিন করবেন এগেন উইদাউট মানে জাঙ্গল সাফারি, তাদের নন এসি অ্যাকোমোডেশন হলে খরচটা পড়বে 3350 টাকা, আর মানে এসি অ্যাকোমোডেশন হলে 4050 টাকা। শীতকালে যারা আসবেন বুঝতেই পারছেন এসির কোনো প্রয়োজনীয়তা নেই, তাই ধরে নিতে পারেন 2 রাত্রি উইদাউট জাঙ্গল সাফারি পার পারসন থাকা খাওয়া নিয়ে খরচ হচ্ছে 3350, আর ফর 1 নাইট ইট ইজ মানে 2100। আচ্ছা, উইদাউট জাঙ্গল সাফারির তো রেটটা বললাম। সুন্দরবনে যারা বেশিরভাগ পর্যটক আসেন তারা সবাই জাঙ্গল সাফারিটা করতে পছন্দ করেন, মানে যেটা ইউজুয়াল লঞ্চের রাইড, সেটার কীরকম খরচ এবং আপনাদের সেই জাঙ্গল সাফারিতে কি কি দেখানো হয় সেটা একটু বলে দিই। প্রথমত বলে দিই যে যারা 2 নাইট 3 ডেজের ওই জাঙ্গল সাফারির প্যাকেজটা নিয়ে বুক করবেন তাদের নন এসি অ্যাকোমোডেশনে খরচটা পড়বে 6050 টাকা এবং এসি অ্যাকোমোডেশনে পড়বে 6750 টাকা। কি কি দেখায়, মানে আমরা এই যে ডে 1টা ঘুরলাম এটা কিন্তু আমরা যেভাবে কাটাচ্ছি অ্যাট লেজার সেরকমই। আপনারা চাইলে প্রথম দিন এই মধুর সাহায্যেই লোকাল সাইট সিইংগুলো করে নিতে পারেন। একদম 2-3 ঘন্টার একটা কম্প্যাক্ট সাইট সিইংগুলো কিন্তু আমাদের এই মধুই ঘুরিয়ে দেখিয়ে দেবে। তবে পরের দিন সকালবেলা একটু সকাল সকাল উঠতে হবে, মানে ধরুন এই 5:30 5:30টায় উঠলেন, চাটা খেয়ে 6:30টার মধ্যে লঞ্চ ঘাটে চলে যেতে হবে। মধু, এখান থেকে লঞ্চ ঘাট কতটা দূরে? এখান থেকে গাড়িতে 5 মিনিট লাগবে। আচ্ছা, ধরো এখান থেকে 5 মিনিট গাড়িতে আপনাদের যেতে হবে, এবং ওই যে লঞ্চটা সেটা কিন্তু আপনাদের একদম পার্সোনাল লঞ্চ। সেখানে অন্য যদি মানে গেস্টস থাকেন রিসর্টে তারা এবং আপনারা যাবেন। সেখানে আপনাদের যে স্পটগুলো দেখাবে মূলত হচ্ছে ঝিঙেখালি, বুড়ির ডাবরি, হরিখালি, এইগুলো বুঝেছেন তো। এইটা কিন্তু একদম অন্য একটা দিক, মানে সাধারণত আমরা যারা ওই দিক থেকে সুন্দরবন করে থাকি ক্যানিংয়ের সাইড থেকে যে স্পটগুলো দেখায়, এখানে কিন্তু সেই স্পটটা নয়, একদম অন্য দিকে নিয়ে যাবে। এবং এই যে রাইডটা হয় সাধারণত 7-8 ঘন্টার রাইড, মানে আপনি যদি সকাল 6:30টায় মোটামুটি রওনা দিতে পারেন, আবার বিকেল 4:30-5টার মধ্যে রিসর্টে ফিরে আসবেন। আর ইভিনিং যে কালচারাল অ্যাক্টিভিটি, ঝুমুর নাচের এনারা কিন্তু অ্যারেঞ্জ করিয়ে থাকেন। ঝুমুর নাচের ব্যাপারটা হচ্ছে যে ওই 3500 টাকার একটা রেট আছে, এবং যদি রিসোর্টে অনেকে মিলে আসেন আপনারা বা একটা মানে ভালো অকিউপেন্সি থাকে তাহলে নিজেদের মধ্যে খরচটা ভাগ করেও কিন্তু বিকেলে ঝুমুরের যে নাচের আয়োজন সেটা করিয়ে নিতে পারেন। আর বোট রাইড শুরু হওয়ার আগে ফর সেফটি প্রিকশনস আমাদের কিন্তু এরকম লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। আচ্ছা, আর এবারের আমার সফর সঙ্গী কিন্তু আমার মা। মাকে অনেকদিন পরেই আপনারা দেখলেন, সেই বোধহয় পুরীর পরে মায়ের সঙ্গে ব্লগ করা এই প্রথম। আমরা ঘুরতে যাই বাট সবসময় তো আর ব্লগ করা হয় না। কেমন লাগছে মা আপাতত ফার্স্ট ইমপ্রেশন কিরম? খুব সুন্দর জায়গা, এত সুন্দর সাজানো গোছানো, গার্ডেনিং করা হয়েছে। ঘরটা ভালো লেগেছে? ঘরও খুব সুন্দর, আর ম্যাডামের ব্যবহার সব থেকে ভালো। হ্যাঁ, একদমই তাই। বাড়িতে বেড়াতে এসেছি, সেটাই ব্যবহার। সেটাই ম্যাডাম বলতে মা বলছেন যিনি আর কি এখানের ওনার আর কি, যিনি আমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছেন। সত্যিই খুব অমায়িক ব্যবহার ওনার, আমাদেরও খুব ভালো লেগেছে। আর মার এই প্রথম বোধহয় সুন্দরবন আসা, মা তো এর আগে সুন্দরবন আসেও নি, তাই আরো মাকে নিয়ে এলাম। চলুন, আমার মনে হয় আমাদের নৌকা রেডি ফর রাইড, চলো বেরোনো যাক। চলুন নৌকায় বসা যাক। মা স্মার্টই আছে, একবারে উঠে পড়ছে, বসে পড়ছে, আমারই বরং একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমাদের বোট রাইড শুরু হলো। কি কালারফুল দেখুন বোটটা। আর যেরকম বলছিলাম, যারা চান আর কি আপনাদের যেটা ইভিনিং স্ন্যাক্স সেটার বন্দোবস্ত বোটেই হয়ে যাবে। মাত্র 100 টাকা প্রতিজন করে খরচ। এইরকম চা বা কফি যেটা নেবেন, আমরা একটু মানে ব্ল্যাক টি বলেছিলাম, তো ওনারা সেটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, তার সঙ্গে স্ন্যাক্স আছে। আমরা খেতে খেতে ঘুরতে থাকবো এবং আপনাদেরও দেখাতে থাকবো। সুন্দরবনের এই জলপথের ভ্রমণটাই তো মূল আকর্ষণ। আনফর্চুনেটলি ডিউ টু টাইম কনস্ট্রেন্ট এবার আমরা ইলাবোরেট ওই লঞ্চ রাইডটা করতে পারবো না, কারণ আমাদের কালকেই ফিরে যাওয়া। তবে আপনারা যারা আসছেন অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা মিস করবেন না। আমার এর আগে যদিও গোটাটা করা, আমার আর নতুন করে দেখবার কিছু নেই, বাট আমি জানি অনেকে আপনারা বার্ড ওয়াচিং পছন্দ করেন এবং সুন্দরবন আসার পিছনে যারা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের কারণ এটাই যে অ্যানিমাল সাইটিং এর সুযোগ। তো সেটা অবশ্যই আপনারা করবেন। আমার হয়তো এবার আর হবে না, আমি এই যে বোট রাইড করছি এটাই আমার কাছে এবারের মূল পাওনা।
আচ্ছা, এই দাদার সঙ্গে আলাপ করিয়ে দাদা, আপনার নামটা একটু বলে দিন। আচ্ছা, জয়দ্যুতি মণ্ডল। এই দাদা কিন্তু আপনারা যারা লঞ্চে করে ঘুরবেন এই রিসোর্টে থেকে, উনি মানে আপনাদের দায়িত্ব করে ঘোরাবেন। দাদা, যেটা প্রাথমিকভাবে জানার হচ্ছে যে ধরুন এই প্রথম দিনটা তো লোকাল আমরা যে স্পটগুলো ঘুরছি, এবার দ্বিতীয় দিন ধরুন যারা আপনাদের সঙ্গে এই লঞ্চ রাইডটা করবে, আপনারা সচরাচর কটা নাগাদ বেরোন এই রিসোর্ট চত্বর থেকে? আমরা রিসোর্ট থেকে 6টার মধ্যে বেরিয়ে পড়ি। আচ্ছা, কালীতলা বাজার। আচ্ছা, ওখান থেকে আমরা লঞ্চে উঠি। আচ্ছা, আমরা যেসব স্পটগুলো ঘুরি, প্রথম লঞ্চে ওঠার পরে আমরা প্রথমে যেখানে যাই সেটা হচ্ছে ঝিঙাখালি ক্যাম্প। আচ্ছা, ঝিঙাখালি ক্যাম্প থেকে বেরিয়ে এসে আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিই। আচ্ছা, সেখান থেকে আমরা বুড়ির ডাবরির দিকে রওনা হই। আচ্ছা, বুড়ির ডাবরি যেতে 6 ঘন্টা সময় লাগে। ওখান থেকে হরিখালি হয়ে আমরা আবার ফিরে আসি কালীতলা বাজার। সেখান থেকে রিসোর্টে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, মানে তাও অ্যাপ্রক্সিমেটলি তাও 5টা-6টা বেজেই যায় বলো। হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা যেটা আমাকে বলো সেটা হচ্ছে যে এই যে এরিয়াটার মধ্যে দিয়ে তোমাদের মানে লঞ্চের সাফারিটা হয়, এটা কি সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে পড়ছে? সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে। আচ্ছা, বুড়ির ডাবরি কিংবা হরিখালি গেলে বাঘ আপনারা দেখতেও পারেন, মানে সেটা সুযোগ আছে। আচ্ছা, এমনি রাস্তায় যেতে কুমির, হরিণ, বুনো শুয়ার, আচ্ছা, বাঁদর তো দেখতেই পাবেন। আর আমি শুনেছি শীতকালীন যে সময়টায় আমরা ধরুন এসছি, এখানে প্রচুর নাকি পাখি আসে। হ্যাঁ, পাখি আসে, বিভিন্ন পাখি, পরিযায়ী পাখিরা আসে। হ্যাঁ, আচ্ছা, শীতের সময়টা আসে, আবার তারা চলে যায়। অনেক পাখি দেখা যায়। আচ্ছা, আপনারা জঙ্গল সাফারি ডিটেলসটা তো শুনলেন। এবার যেরকম বলছিলাম অনবোর্ড লাঞ্চ থাকে, তো দাদা একটু ছোটর ওপর যদি বলে দাও যে সাধারণত কি মেনু রাখো তোমরা যারা লাঞ্চে যাবেন আর কি ওখানে লঞ্চে করে? যারা যাবেন দুপুরে খাওয়ায় আমরা ডাল, ভাজা, আচ্ছা, মিক্সড সবজি, আচ্ছা, আপনার 2 প্রকারের মাছ থাকবে, আচ্ছা, চিকেন অথবা মটন, আচ্ছা, দুটোর একটা থাকবে, আচ্ছা, আর চাটনি, পাঁপড়, দই। আচ্ছা, আর সন্ধেবেলায় কি থাকে সাধারণত? কোনোদিন চিকেন পকোড়া, আচ্ছা, কোনোদিন চিংড়ি মাছের পকোড়া, আচ্ছা, ফুলকপি, তার সঙ্গে চা কফি ধরো। চা কফি তো ওটা থাকবে। আচ্ছা, আর একটা জিনিস আমার জানা হলো না, সেটা হচ্ছে ব্রেকফাস্টটাও তো থাকে। ব্রেকফাস্টে ডিম, কলা, আচ্ছা, একটা করে মিষ্টি, আচ্ছা, আর লুচি, আলুর তরকারি, বাহ ছোলা হতে পারে, আলু দম হতে পারে। মায়ের তো আর এবার হলো না, আর সময়ের অভাব আমাদেরই, কিন্তু মায়ের বাদ পড়লো। যাই হোক, আবার আসতে হবে। ব্ল্যাক টি এসে গেছে। আর এই হটপটের মধ্যে আছে পকোড়া। বাবা, একটু দেখিয়ে দাও দাদা ক্যামেরায়। এটা কি আজকে ফুলকপির পকোড়া? আচ্ছা, এইরকম কিন্তু কিছুটা ব্যবস্থাপনা আছে। যাই হোক, আমরা এবার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, বাকি সব গল্প আবার রিসোর্টে ফিরে গিয়ে হচ্ছে। ভিডিও দৈর্ঘ্যের কথা মাথায় রেখে আজকে এই প্রথম পর্বটিকে এখানেই শেষ করলাম। বলার এবং দেখানোর বাকি রয়ে গেল আরও অনেক কিছু। সেই সব নতুন গল্প নিয়ে আসছি এই সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের এই অফবিট সুন্দরবন ভ্রমণের গল্প দেখে যারা এনজয় করলেন তারা অবশ্যই ভিডিওটি শেষ করে দেওয়ার আগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন এপিসোড দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আপনারা সবাই। আসছি এই সিরিজের নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার।